নিউ ইয়র্কের জ্যাকসনের থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিদ্দিন। থাকে সেসব নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন। আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন, আপনারা সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। হেডলাইন এবং থাম্বনেল দেখে বুঝতেই পারছেন, তার সবচেয়ে দুঃখজনক বিষয় যে উনি মারা গিয়েছেন। ওনার জন্য একদিনের ছুটি ঘোষণা করেছে, তাতেও আমার কোনো প্রবলেম নেই, সবকিছুই ঠিকঠাক আছে। এবং আপনারা জানেন যে আমাদের জননেত্রী শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয়, তারা সহ আওয়ামী লীগের সেন্ট্রালের অনেক বড় বড় নেতা সকলেই শোক জ্ঞাপন করেছেন। এমনও জানা যাচ্ছে শেখ হাসিনা নাকি সরাসরি তারেকের সাথেও ফোনে কথা বলেছেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী আসবেন, বিশ্বের বিভিন্ন বড় বড় দেশের নেতৃবৃন্দ, প্রেসিডেন্টরা সকলেই শোক প্রকাশ করেছেন। এখানে আমি কেন আবার রাজনীতি দেখছি ভিতরে? সকলেই যখন শোক প্রকাশ করছেন, এর ভিতরে আমাদের বর্তমানের দখলদার ইউনূস সরকারের আইন উপদেষ্টা ষাঁড় আসিফ, সে বলছেন যে খালেদা জিয়ার মৃত্যুর পেছনে দায়ী আওয়ামী লীগ। আমি বুঝলাম না আওয়ামী লীগ কিভাবে দায়ী। তারা বলে যে 17 বছর উনি আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, 15.5 বছর। এর ভিতরে উনি হসপিটালাইজ ছিলেন, উনি জেলে ছিলেন না একদিনের জন্য, উনি হসপিটালাইজ ছিলেন। এবং জামাত নিয়ন্ত্রিত হসপিটাল, ন্যাশনাল হসপিটালে ওনাকে 2021 সাল থেকে আর রাখতে চান নাই। ওনার ট্রিটমেন্ট দিয়েছেন আওয়ামী লীগের বড় নেতা। টিপু মুন্সির হসপিটাল, এভার কেয়ার হসপিটাল, এভার কেয়ার হসপিটালের মালিকানার 70% টিপু মুন্সির। সেই হসপিটাল ওনার ট্রিটমেন্ট হয়েছে 2021 সাল থেকে। এবং আজকে যখন উনি মৃত্যুবরণ করেছেন, সেই হসপিটালে মৃত্যুবরণ করেছেন। তাহলে এখানে ট্রিটমেন্টের ওনার ঘাটতি করলো কোথায়? 21 সাল থেকেই তো এই হসপিটাল, যে হসপিটালের উপর খালেদা জিয়ার নিজের একটা ভালোবাসা ছিল বা কনফিডেন্স ছিল যে এই হসপিটালে ট্রিটমেন্ট হবে, উনি যতবারই অসুস্থ হয়েছেন উনি নিজেই বলেছেন আমাকে এভার কেয়ারে নিয়ে যাও, কিন্তু জোর করে নেয়নি। আচ্ছা ঠিক আছে, আমি ধরে নিলাম আওয়ামী লীগ সরকার জোর করে এভার কেয়ার হসপিটাল তখন পাঠাইছিল। গত 17-18 মাস ধরে তো এভার কেয়ারে আওয়ামী লীগ নাই। তাহলে এই 17 মাসও তো 3বার গিয়েছেন উনি এভার কেয়ারে, বারবার। এভার কেয়ারে ওনার ট্রিটমেন্ট হয়েছে না? সর্বোচ্চ ট্রিটমেন্ট হাদি, এই যে শুয়োরটা মারা গেল, তারও তো লাস্ট ট্রিটমেন্ট সেই এভার কেয়ার হয়েছে। 12 তারিখ গুলি খেয়েছে, 13 তারিখ মারা গেছে। সে এভার কেয়ারতে মরা লাশ সিঙ্গাপুর নিয়ে গেছে তারা। তো এবার কেয়ারে নিচ্ছে, এবার কেয়ার তো টিপু মুন্সি হসপিটাল, এবার কেয়ার তো আওয়ামী লীগের নেতার হসপিটাল। সেটার উপর কনফিডেন্স আছে, কই জামাত বিএনপির হসপিটালে তো যায় নাই। এরপরও বলেন যে আওয়ামী লীগ। এগুলো হচ্ছে যে আসিফ নজরুল, তারা এই যে আওয়ামী লীগ মারছে এটার একটা রেশ তুলে, এই কথাটা তুলে আরেকটা গ্যাঞ্জাম লাগানোর চেষ্টা করছেন। কারণ হচ্ছে দখলদার সরকার, দখলদার ইউনুসীয় গভর্নমেন্ট, শুধু এদের কাজই হচ্ছে এটা। এবং আজকে যেমন আপনার তারেক, তিনি বলেছেন যে আওয়ামী লীগ নেতাকর্মী যারা চায় তারা জানাজায় পড়তে আসতে পারবেন, জানাজার মধ্যে কোনো মব হবে না, কাউকে ভুয়া বলা হবে না, কাউকে মারধর করা হবে না, কাউকে অ্যারেস্ট করা হবে না, আপনি আসেন। উদ্যত আহ্বান। এই আহ্বানে যদি আপনাদের নেতাকর্মী কেউ যদি যান, জানাজা পড়তে যাবেন, সেটাতে কোনো দুঃখ নাই। কিন্তু আপনি আসার পথে বা যাওয়ার পথে আপনার উপর যে কিছু হবে না, তার গ্যারেন্টি কে নিচ্ছে? বা আপনি আসা যাওয়ার পরেই ওখানে যে মপ করবে না, তার গ্যারেন্টি কি? মৌলবাদী গভর্নমেন্টের মৌলবাদী কিছু, এই জামাত, এনসিপি সহ আরো কিছু মৌলবাদীদের অলরেডি আজকের দিনের প্ল্যান যে আগামীকাল জানাজার পরে তারা যে কোনো একটা অঘটন ঘটাইতে পারে। জানাজা দাফন টাফনের পরে হয়তো একটা গ্যাঞ্জাম করতে পারে সারা বাংলাদেশে, এবং এটা বিএনপির নাম দিয়ে করবে আসলে মৌলবাদীরা। সেইখানে কিন্তু বিএনপি থাকবে না, করবে মৌলবাদীরা, নামটা পড়বে বিএনপি। এটা হচ্ছে যে রাজনীতি ওদের। ওরা দেশের ভিতরে আবার আরেকটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে। তারেক, হয়তো আপনার বলতে তারেক জিয়া কি বুঝে না? না ভাই, বুঝে কি বুঝে না, মা মারা গেছে। এখন আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই উনি তো আরো আগে মারা গেছে, লাশ এতদিন রাখছিল। ভাই যাই হব, এরকম অনেক আছে যে মারা যাওয়ার পরে 15 দিন 20 দিন, আমার দেখা 2 মাসও লাশ ফ্রিজিং এ ছিল, ছেলে মেয়েরা আসার পরে লাশ দাফন হয়েছে, এরকম আমার দেখা আছে, নিজের চোখেই দেখছি। সুতরাং উনি মারা গিয়েছেন আগে না পরে সেটা আমার জানার বিষয় না। আজকে ডিক্লার হয়েছে, এখন আগামীকাল ওনার দাফন হবেন। এগুলো নিয়ে আসলে একটা পরিবারের একটা লোক দাফন হওয়ার সময়টা থেকে প্রচন্ড ব্যথা অনুভব হয় ওই পরিবারের। ওদের তখন আর কিছুই থাকে না, কি বলবে না বলবে কোনো ইয়ে থাকে না। এই সুযোগটাকে নিয়েই বিএনপিকে সম্ভবত আরো বেশি কালার করার জন্য জামাত ইসলাম কিন্তু এই কাজটা করার চেষ্টা করছে। যেটুকু আমার কাছে এখন পর্যন্ত রিপোর্ট বা আমি এখন পর্যন্ত যা জানি, অলরেডি গোয়েন্দারা, বিভিন্ন গোয়েন্দা সংস্থা নাকি পুলিশের কাছে বলেছে যে কালকে জানাজার পরে একটা কিছু হইতে পারে।
এসএসএফ এর নিরাপত্তা উঠে যাবে আপনার এভারকেয়ার হাসপাতাল থেকে। এমনও হইতে পারে যে এই মৌলবাদীরা গিয়ে এভারকেয়ার হাসপাতালও জ্বালিয়ে দিতে পারে, তেমনও একটা প্ল্যানিং তাদের আছে। সব মিলিয়ে এগুলো নিয়ে আরেকটা রাজনীতি হচ্ছে। বিএনপিকে হয়তো একটা বিপদে ফেলানোর জন্য বা আরো কোণঠাসা করে ফেলানোর জন্য সারা দেশে অরাজকতা করে বলে যে এটা বিএনপি করেছে সেইটা। সুতরাং আওয়ামী লীগ নেতাকর্মী যারা আছেন অনেকেই দুঃখ প্রকাশ করেছেন, যারা করেছেন, যারা করেননি তারা করেননি। তবে কেউ ভুল করেও কালকে লাশ দাফন বা আপনার জানাজা পড়ার জন্য গেলে আমার মনে হয় এটা রং ডিসিশন হবে। সেটা গেলে হয়তো মবের শিকার হবেন, অ্যারেস্ট তো হবেন সেটা বাস্তব, কিন্তু মবের শিকার হবেন। বাহিরে ভিতরে কোথাও না কোথাও হয়তো মব করবে, এবং এটার ফুল প্রিপ্ল্যান্ড আছে তাদের। সুতরাং সেই জন্যই বলি যে এই যে মারা গেলেন আমাদের দেশের একজন নেত্রী মারা গেলেন, এটা উনি বাংলাদেশের ইতিহাসে প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন, উনি মারা গিয়েছেন, ওনাকে শ্রদ্ধা জানাই, ওনার আত্মার মাগফিরাত কামনা করি। কিন্তু ওনার এই মৃত্যুটাকে নিয়ে যে রাজনীতি শুরু হয়েছে সেটার নিন্দা জানাই। সুতরাং আপনারা সকলে এই বিষয়টাকে একটু নজর দিয়ে চিন্তা করেন। ওই যে সান্ডা মাহফুজ নামে যে একটা ভাবির ছেলে আছে, আমার ভাবির পোলা, তার গাল ফুলে ফুটবল হয়ে গেছে, পেট ফুলে মোটামুটি দমা হয়ে গেছে, সে ভাবির পোলা সান্ডা মাহফুজ বলতেছে আমি তো বিদেশে চলে যাবো, আমি তো নির্বাচন করবো না। পরক্ষণে খবর লিখে তার ছোট ভাই ইলেকশন করাবে। মানে এই যে মোহ, এই মোহ রাজনীতিতে বিপ্লবে তো মোহ থাকলে হবে না। তারা যা সুবিধা নেওয়ার তারা নিয়েছে। আবার অনেক আমার ভাবির কন্যারাও বলেছে তারাও নির্বাচন করবে না, বিদেশে চলে যাবে, কেউ বলেছে নির্বাচন করবে। আপনি দেখেন 36 দিনে কোনো দিন রাজনীতিবিদ হয় না। একটা মায়ের পেটে সন্তান জন্ম নিতে, একটা শিশু জন্ম নিতে সদ্য ভূমিষ্ঠ শিশু হইতে 9 মাস সময় লাগে। এরা 36 দিনের রাজনীতিবিদ, কেউ 1 সপ্তাহ রাজনীতিবিদ, কেউ এক জুম্মা রাজনীতিবিদ, তারা হয়ে গেছে এখন জাতীয় নেতা। তার জন্যই দেখবেন এরা সকালবেলা বিএনপির কোলে, বিকেল বেলা জামাতের কোলে, সন্ধ্যাবেলা বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার কোলে, আবার রাতের বেলা এম্বাসির কোলে গিয়ে বসে। কারণ তাদের কোনো ভিত্তি নেই। আপনি যে আন্দোলনের কোনো আদর্শ থাকে না, সে আন্দোলনের তো ভিত্তি থাকবে না। এরা আসছিল চাকরি নিতে এসে আমি আপনার চ্যানেলে আসলাম কথা বলতে, ইউটিউব চ্যানেলে। এখন আমি যদি টিভি চ্যানেলের মালিক হয়ে যাই, আমি তো পাগল হয়ে যাবো, উন্মাদ হয়ে যাবো। বিষয়টা এরকম, তারা আসছিল চাকরি নিতে। যেমন আমি আপনার এখানে আসছি কথা বলতে আসলে যদি আমি টিভি চ্যানেলের মালিক বনে যাই, মুই কি হুনুরে ভাব চলে আসবে। তারপর আমার যেহেতু বড় একটা ম্যাচুরিটি আছে, হয়তো নাও আসতে পারে, কথার কথা, কিন্তু আসার সম্ভাবনা 95%। আর এরা তো দুধের বাচ্চা, এদের হাতে আপনি যা দিয়েছেন ক্ষমতা, উড়ি পাপ একটা চাকরি বয়স নির্ধারণ করতে আসে, চাকরি পাবে কিনা জানতো না। চাকরি নিতে এসে তারা ক্ষমতার অংশ হয়ে গেছে, তারা মন্ত্রী হয়ে গেছে, বা মন্ত্রী সমান, মাদ্রাসা এবং স্কুল কলেজ ইউনিভার্সিটি যেমন মাদ্রাসা সমমান, শিক্ষা সমমান, এরকম একটা মন্ত্রী সমমানে মন্ত্রী হয়ে গেছে। শুধু মন্ত্রী হলেও চলতো, এমন মন্ত্রী তারা, এমন ক্ষমতাবান তারা, আমার এই ভাবির পোলারা এতই ক্ষমতাবান যে তারা ধরাকে সরাগান করে। তারা যাহা বলে তাহাই হয়। যদি সেই কুখ্যাত স্বাধীনতা বিরোধী, মানবতা বিরোধী শাখা চৌধুরী ভাষায় বলতে হয় যে কুত্তায় লেজ নাড়ায়, কিন্তু এদের বেলায় লেজে কুত্তা নাড়ায়। আপনি দেখবেন এরা সকালবেলা ডিসি ট্রান্সফার করে, বিকেল বেলা সচিব ট্রান্সফার করে, অথচ এদের আব্বারা চাপরাশি হওয়ার যোগ্যতা নাই একজন সচিবের। কিন্তু তারা এমন কিছু আচরণ করেছে মন্ত্রিত্ব পেয়ে, পাবলিক তো তাদের মুখোশ, অর্ধেক পাবলিক খুলে দিয়েছে, তারা নিজেরাও খুলে দিয়েছে। তার মানে তারা এখন হতাশ। তারা বিশেষ করে স্পেশালি তারেক রহমান আসার পরে তারা বুঝে ফেলছেন তাদের চাকরি নেই, যে কোনো সময় তাদের চাকরি ছেড়ে চলে যেতে হবে। নির্বাচন হবে কি হবে না সেটা পরে করছেন, কিন্তু পাবলিকও বুঝে গেছে এরা কিছুই না, এরা বুঝে গেছে তারা কিছুই ছিল না। তার জন্যই দেখেন এখন হাদির, ওই যে পাখি বাদির ছেলে হাদির ভাই নাকি হাদির সদ্য বলতেছেন যে হাদিকে ভুলে যাবেন না, মিডিয়া এখনই ভুলে গেছে। এদের মিডিয়া কভারেজ দিয়ে এদের সুপারস্টার বানিয়ে দেওয়া হয়েছে। আসলে তারা সুপারস্টার তো দূরের কথা, ওই যে ছোটবেলা পোলা পানে মফস্বলে গ্রামের ছেলেরা ওই স্টার সিগারেট খুলতে তাস খেলতো, এমনি মানে চাকরি খেলতো, ওইটার যোগ্যতা তাদের, একটা খোলা সিগারেটের সমান তাদের যোগ্যতা নেই, ক্ষমতা নেই, পরিস্থিতি নেই, কিন্তু এদের সুপারস্টার বানিয়ে দিয়েছে। এরা তো যেমন ভাবে ফুলবেন এমনি তো ফেটে যাবে। এরা সে যে আমরা ছোটবেলায় ক্লাস 4 নাকি 5 পড়েছিলাম ইংরেজি গল্পটা, যে দা ফ্রগ, কোনটা সে এখন মনে নেই। তো দা ফ্রগের মতো গরু দেখে তোরা আগে পেট ফুলতেছে, আওয়ামী লীগের সামনে এরা পেট ফুলতেছিল, ব্যাংকের ফুলতে তো পেট ফেটে গেছে। এরা এখন দুর্নীতি করে হোক, ক্ষমতার ভারে হোক, এদের পেট ফেটে গেছে, তাই এরা বিভিন্ন আশ্রয় খুঁজতেছে। যাদের পেট ফাটে নাই এখন এরা ভাগবে, কারণ হলো কি জানেন, এটাই স্বাভাবিক। কারণ এই দেশে তারা জনপ্রতিনিধি হওয়ার যোগ্যতা এখন তাদের অর্জন করেই নাই। তারা কেন থাকবে? এরা ভয়ে যাবে, লোভে যাবে। আপনি দেখেন যখন শেখ হাসিনা বললেন যে আমি কি রাজাকারের নাতিপুতিদের জন্য কিছু করবে, স্লোগান দিল তারা তুমি কে আমি কে, রাজাকার। আমরা যখন এই স্লোগানটাকে সাইডে ধরলাম, আওয়ামী লীগ কেউ ধরলো, তখন তারা আরেকটা কাটপিস জোগাড় করে দিল, তুমি কে আমি কে, রাজাকার। কে বলেছে সরে মানে ওখানে গ্যাপ দেওয়ার চেষ্টা করে। কিন্তু এই হাদি, এই পাখিবাদের পোলা হাদি, যার নামের একটা বিশেষণ আছে, এটা আমি আপনার সম্মানার্থে, আপনার চ্যানেলের সম্মানার্থে উচ্চারণ করতে পারতেছি না।
সেই মহিলাদের প্রাইভেট পার্টস হলো তার ট্রেডমার্ক, যার মুখের ভাষা। সেই হাদি কি বললো যে 24টা আনাই হয়েছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, সে নাকি বাংলাদেশের সুপারস্টার। শুনেন, এই বাংলাদেশ কোনোদিনও মুক্তিযুদ্ধের বাইরের কোন শক্তিকে গ্রহণ করে নাই, করবেও না। সাময়িক ঝড় এসেছে, তুফান এসেছে, হয়তো কিছু পরিবর্তন হয়েছে, পরিবর্তন হবে। আমি মনে করি যা ঘটে ভালোর জন্যই ঘটে। সেই জন্য হিন্দি উর্দুতে একটা শায়র আছে যে इंसान की जिंदगी में बहुत उथल पुथल होता है, बहुत गलत भी होता है, लेकिन कभी कभी ये गलत अच्छा भी ला के आते हैं। আমার মনে হয় 5ই আগস্টের যে ভুল, যে ক্ষতি বাংলাদেশে হয়েছে, সম্ভবত সেটা সামনের দিকে অবশ্যই ভালো হবে। তা না হলে আপনি দেখেন 1.5 বছর হয় নাই, 18 মাস কিন্তু হয় নাই, 16 মাস বা 17 মাস আমার ভাবির পোলারা, আমার ভাবির কন্যারা, আমার ভাবির মাইয়ারা যার যার মতো ভাগা শুরু করেছে। জাহাজ না, এদের জাহাজ না ডুবতে পালানো শুরু করেছে। তাহলে জাহাজ যখন ডুবা শুরু হবে তাহলে তো খুঁজে পাওয়া যাবে না। এটাই স্বাভাবিক। বাংলাদেশের জনগণ তাদের গ্রহণ করে নেই, পৃথিবীও তাদের গ্রহণ করে নাই। সবাই জানতো যে এদের পরিণতি হবে, তো এত তাড়াতাড়ি হবে। কেউ বলছে তাড়াতাড়ি হলো, আমি বললাম না, এই 16-17 মাসই বেশি হয়ে গেছে। বিএনপি এবং আওয়ামী লীগের মতো দুটি বৃহত্তর দল থাকতে এই সমস্ত কিসের সাথে তুলনা করবো? এদের তেলা পোকার সাথে তুলনা করবো নাকি ওই পোকার সাথে তুলনা করবো? আমি বুঝতে পারতেছি না। এরা যে 16 মাস 17 মাস ছিল, এটাই আমার কাছে অনেক বেশি। তবে তাদের পতন অনিবার্য ছিল, এটা ঘটবেই, এবং সামনে যে এদের কি পরিণতি হবে সেটা দেখতে পাবে। ফলে এদের পেছনে কেউ না কেউ তো ছিল। এরা তো কারো না কারো, আমি তো বলি ডক্টর ইউনূসও কিন্তু কিছুই না। সেইখানে কয়েকটি বিশেষ দেশের একটি পরাশক্তির তারা কাজের লোক হিসেবে ব্যবহৃত হয়েছে। ওই কাজের লোকেরা আবার সাপ কামলা রাখছিল আমার ভাবির পোলাদের। আপনি দেখেছেন যে এই 4 তারিখে 4 আগস্টে আপনি যে মিছিলগুলো দেখেছেন, 3 তারিখ 2 তারিখ মানে তার আগের আপনি মিছিলগুলো দেখেন, তারা কারা? তারা ছাত্র ছিল কিনা? অধিকাংশই তো ছিল শিবিরের ম্যাচের। এদের শিবিরের ম্যাচ থেকে আসা। আমরা সতর্ক করেছি, কেউ একটা গুরুত্ব দেয়নি। আপনি দেখতে পারবেন এদের চেহারাগুলো দেখেন, বেশভূষা দেখেন, কত এমনকি তখনকার কথা বাদ, এখনই দেখেন এখনকার বেশভূষাগুলো দেখেন, যে এরা যে কারো কাজের লোক হিসেবে ব্যবহৃত হয়েছে। তবে এরা যদি কাজের লোক হয়ে ব্যবহৃত হইতো তাও এখানে কথা ছিল। এরা কামলা দিছে, এরা কামলা দিয়েছে। বড় কামলাকে ইউনূস সাহেব, আর ওই যে কিছু কামলা ছিল, $29 মিলিয়ন বলা হয়, আসলে 29 মিলিয়ন না 29 বিলিয়ন তা আমরা জানি না, কারণ সরকার তার সব স্বীকার করে না। কোনো সরকার 29 মিলিয়ন যখন স্বীকার করেছে, $29 মিলিয়ন দিয়ে কি একটি দেশের সরকার পালানো যায়? এত সহজ না। যদি পালানো যেত তাহলে তো বিএনপি বহু আগে আওয়ামী লীগকে সরকার থেকে ফেলে দিত। জামাতের তো 6টা ব্যাংক ছিল, এখন তারা 6টা ব্যাংক দখল করে আছে। এছাড়াও তাদের ব্যাংক, মধ্যপ্রাচ্যের জাকাত পেত্রা তো আছেই, সরকার ফেলে দিত। পারে নাই। কেন পারে নাই? $29 মিলিয়ন হয়নি। অনেক লেনদেন হয়েছে, অনেক হিসাব নিকাশ হয়েছে। সুতরাং এরা, আপনি যে কথাটা বললেন যে এদের গার্ডিয়ান ছিল কেন, এদের গার্ডিয়ান এরা দেখে নাই। অর্থাৎ এরা হচ্ছে সেই পুত্র, সেই কন্যা যারা তার পিতাকে কখনো দেখে নাই এবং কোনোদিনও দেখবে না। তারা বেঘরে মারা যাবে। কারণ আপনি যখন আগেই বলছি যে কোনো আদর্শ ছাড়া লড়াইটা হবে আদর্শের। এই যে আমি কথা বলতেছি, আমার একটা আদর্শ আছে, মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি। তাদের জিজ্ঞেস করেন তাদের আদর্শ কি, তারা বলতে পারবে না। ওই একটা শব্দ যোগ করে দিয়েছে, ভারতীয় আধিপত্যবাদ। এই বদমাইশি মানুষ বুঝে। এটা তো দর্শন না, এটা হলো একটা আন্দোলনের অংশ হইতে পারে যে ভারত আপনার উপরে বা কোনো দেশ আপনার উপর আধিপত্য দেখাচ্ছে তার বিরুদ্ধে। এটা তার আদর্শ হইল না। এদের আদর্শ কি? আপনি বলেন, এনসিপি কে বলেন তার আদর্শ কি? আপনি তথাকথিত এনসিপি, বৈষম্য বিরোধী এবি পার্টি, সিপি পার্টি, এদের বলেন তোমার আদর্শ কি? এদের যে আদর্শ তারা দেখিয়ে দিয়েছে, তারা চলে গেছে। ওই যে তারা চলে গেছে 30টি আসন নিয়ে জামাতের কাছে চলে গেছে। আবার কি সুন্দর বলে, আমাদের সাথে তাদের আদর্শের মিল নাই, আমরা একসাথে থাকতে পারি, মানে আদা খাবো আদার ঝোল খাবো না, বিষয়টা এরকম আর কি। আমরা দুইজনে বিয়াই হবো, কিন্তু বলবো না 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 না, বাড়ি বাইরের সাথে তো আমার আদর্শের মিল নেই। আদর্শের মিল নাই তো বিয়াই হইলা কেমনে? বিয়াই তো এমনি হয় না, কারণ চোরে তো মাসুদ ভাই, এক চোরেই তো বিয়ে করে আরেক চোরা শালি, তাই না? চোরে হালি, এক চোরা বিয়ে করে আরেক চোরা শালি। এরা যে এই যে শেখ হাসিনা বলেছেন এবং আমরাও বলেছি যে এগুলো সব জামাতি গ্যাং, শিবিরের গ্যাং, এখন প্রমাণ হয়ে গেছে। তো তারা জানে যে বিএনপিতে আসলে তাদের একটা আসন সাথে না বিএনপি, তার জন্য চলে গেছে জামাতে। এমন না, কিন্তু কেউ কেউ বলতেছে আসলে তা না, কারণ এরা হচ্ছে ডাইরেক্ট জামাতের সন্তান, তাই জামাতের কোলে উঠে গেছে। এদের অভিভাবক, এদের ছায়া অভিভাবক ছিল হলো জামাত, তার জন্য তো স্লোগান দিয়েছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার। একটা স্লোগান দেখেন যে তাদের বাংলাদেশের মাটি মানুষের সাথে মিল আছে কিনা। একটা স্লোগান দিয়েছিল তারা শুরুতে, বঙ্গবন্ধুর পক্ষে স্লোগান দিয়েছে, পতাকা, বাংলাদেশের পতাকা এনে 32 নাম্বার জ্বালিয়ে দেয়, মুক্তিযুদ্ধের ভাস্কর্য জ্বালিয়ে দেয়, মুক্তিযুদ্ধের যতগুলো স্মারক ছিল সব ভেঙে ফেলে। এগুলো কারা? আমরা তো এগুলো বুঝি। তো এরা আসলে ওই এমন বিপ্লব করেছে, তথাকথিত এমন আন্দোলন করেছে যেটা কোনো মা বাপ নাই, কারণ তারা তো নিজেরাই জানতো না। আপনি বলেন এদের সাথে, এদের যে কোনো আন্দোলনে 90-এর গণ অভ্যুত্থান কারা ঘটিয়েছে, আমরা তাদের নেতাদের চিনি, কারা তাদের বিহাইন্ডে ছিল তাদের সবার নাম জানে, কোনো বিতর্ক নেই। 90-এর গণ অভ্যুত্থানে বিএনপি, ছাত্রদল, ছাত্রলীগ, বাম রাজনীতির যে একটা জোট হয়েছিল, তাদের 13 জন মিলে 13 জন আন্দোলনের নেতৃত্ব ছিল। বিহাইন্ড দ্য স্ক্রিনে ছিল বিএনপি, আওয়ামী লীগ। কই তখন তো এত অন্ধকার ছিল না বাংলাদেশের জনগণ। এখন এদের জিজ্ঞাসা করেন তোমার নেতাকে, যে সান্ডা মাহফুজকে আমেরিকানে পরিচয় করে চিন্তা কে, সে কে? ডক্টর ইউনূস বাকে, যার পাসপোর্ট বিদেশি, যার পাসপোর্ট নাই। এখানে যারা তথাকথিত যারা 24 জন নাকি 20 জন উপদেষ্টা পরিষদ আসছে, এতে তো 17 জন 19 জনের পাসপোর্টই নেই, কারো কারো পাসপোর্ট 3-4টা।
তো এদের নিজেরই তো অস্তিত্ব ঠিক নাই, এদের নিজেরই তো পরিচয় নেই, এদের নিজেদেরই তো পরিচয় নেই। সুতরাং যারাই তথাকথিত আন্দোলন করছে তারা কিভাবে পরিচয় দিবে যে অমুকের কথায় তমুক। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।